হ্যালো বন্ধুরা, আজকের মুভিতে আমরা দেখব রাস্তাঘাটে চলতে চলতে আমাদের সঙ্গে কিভাবে চুরি হয় সেটা খুব সহজেই ফুটিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে কিভাবে ছিনতাই, জুয়া এসব কাজগুলো করা হয় সেগুলো বুঝতে পারবেন। গল্পটিতে বেশ কিছু সাইকোলজিক্যাল ট্রিক দেওয়া আছে যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে, আর সেই সঙ্গে রয়েছে অসাধারণ সব টুইস্ট। তো চলুন সাইকোলজির এই খেলায় হারিয়ে যাওয়া যাক। তো মুভির কাহিনীর শুরুতেই আমরা নিকি নামের একটা লোককে দেখতে পাই। সে একটা 5 স্টার হোটেলে বসে খাবার খাচ্ছিল। তখনই তার কাছে একজন মহিলা আসে। তার নাম হলো জেস। জেস তাকে অফার করে কিছুক্ষণের জন্য তার বয়ফ্রেন্ড হবে, কারণ একটা লোক তাকে খারাপ নজরে দেখছে আর তার পিছু করছে। নিকি এটা শুনে রাজি হয়ে যায়। আসলে জেসের প্ল্যান ছিল নিকিকে লুট করা। তো এরপর তারা একটা রুমের মধ্যে গিয়ে ভালোবাসা আদান প্রদান করে। তখনই সেখানে সেই মেয়েটার স্বামী চলে আসে। তাদেরকে এই অবস্থায় দেখে নিকিকে বন্দুক ত্যাগ করে। নিকি বন্দুক দেখে বলে, চালাও গুলি। তখনই জেস বলে তারা ধরা পড়ে গেছে, তাদের প্ল্যান ফেল হয়ে গেছে। নিকি তখন বলে তাদের প্ল্যানের ব্যাপারে সে আগে থেকেই জানত, যে তারা তাকে লুট করার জন্য এসব নাটক করেছে। নিকি তাদেরকে বলে তারা যদি কখনো চুরি করে ততক্ষণ পর্যন্ত কাউকে বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত না সাকসেস হয়। সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত তাদেরকে মিথ্যা বলেই যেতে হবে। আর এই নিকি কোনো সাধারণ লেভেলের লোক ছিল না, সে ছিল বিখ্যাত একজন চোর। আর এদিকে জেস ছিল ছোটোখাটো একজন চোর। সে মানুষের ওয়ালেট চুরি করত, কিংবা হাতের ছোটোখাটো ব্রেসলেট, আংটি এসব আর কি। নিকি তাকে বলে তাকে একটা ভালো চোর হতে হলে অনেক কিছু শিখতে হবে। এরপরে নিকি জেসকে ফলো করে। সে বুঝতে পারে সে মধ্যে কোনো একটা প্রতিভা আছে। সে তাকে শেখায় কিভাবে মানুষকে হিপনোটাইজ করে তার সব কিছু চুরি করতে হয়। এরপর সে তার সঙ্গে সেটা প্র্যাকটিক্যালি করে, আর তার সঙ্গে কথা বলে সব কিছু নিয়ে নেয়। মানুষের কাছ থেকে কোনো কিছু চুরি করতে গেলে সবার প্রথমে তার ধ্যান আটকাতে হবে, আর ধ্যান যখন অনমনো হয়ে যাবে তখনই তুমি তার জিনিসটা নিতে পারবে। এরপর কিছুদিন কেটে যায়, তারা দুজনে আবারও সাক্ষাৎ করে। জেস তাকে রিকোয়েস্ট করে সে তার সঙ্গে চুরি করবে আর একজন প্রফেশনাল চোর হয়ে উঠবে। নিকি প্রথমে রাজি হয়নি তাকে তার সঙ্গে নেওয়ার জন্য। অনেক রিকোয়েস্ট করার পর তাকে তার সঙ্গে নিয়ে নেয়। এরপর সেখানে একজন লোক আসে, তার নাম হলো হোস্ট। হোস্ট নিকিদের টিমেরই একজন ছিল। সে জেসকে তাদের টিমে অভিবাদন জানায়। এরপরে তারা খুনসুটি করে। নিকিদের একটা বড়সড় টিম ছিল যাদের কাজ ছিল চুরি করা। এরপরে তারা একটা বাজারের মতো এরিয়ায় যায়। এখানে তারা টিম বানিয়ে চুরি করবে। একজন চুরি করবে আর সেই মাল অন্য একজন নিয়ে যাবে। আসলে এটা ছিল জেসের জন্য একটা পরীক্ষা। জেস আসলে কতটা দক্ষ আর সে কি তাদের টিমে আসার যোগ্য কিনা সেটা যাচাই করার জন্য। এরপর দেখা যায় জেস তার কাজ খুব সুন্দরভাবেই পালন করেছে। এইখানে তাদের একটা গেম ছিল, মানুষকে কিভাবে বোকা বানানো যায় এসব তাদের একটা প্ল্যানে ছিল। তাদের কাছে প্রফেশনাল চোর আছে। তো পরের সিনে দেখা যায় নিকি জোরে জোরে চিল্লাতে থাকে জেসের উপরে। আসলে এটাও তাদের চুরির একটা প্ল্যান ছিল, আর এই প্ল্যান জেস জানতই না। যখনই নিকি জেসের উপরে চিল্লাতে থাকে তখন সেখানে যত লোক ছিল সবার ধ্যান নিকির উপরে চলে যায়। এই সুযোগে নিকির টিমের লোকেরা তাদের ব্যাগ চুরি করে নিয়ে যায়। নিকির কাজ ছিল মানুষের ধ্যান আটকানো, আর টিমের লোকের কাজ ছিল জিনিসপত্র চুরি করা। এই শহরে যতগুলো হোটেল বা রেস্টুরেন্ট আছে সবখানেই চোরে ভর্তি ছিল। কেউ টিম বানিয়ে কাজ করত, আবার কেউ একা একাই কাজ করত। এরা মানুষের থেকে ক্রেডিট কার্ড চুরি করে নিত, আর 1 সেকেন্ডের মধ্যেই সকল ডেটা কপি করে নিত। আর যার কাছ থেকে এটিএম কার্ড চুরি করেছিল সে বোঝার আগে সেখানে রেখে দিত। যার এটিএম, সে যদি বুঝতে পারত তার কার্ড চুরি হয়ে গেছে, তখন কর্তৃপক্ষ 1 ঘন্টার মধ্যেই অ্যাকাউন্ট ব্লক করে দিত, আর তারা সেই এটিএম থেকে একটা টাকাও পাবে না। তারা একটা এটিএম মেশিনের উপরে একটা নকল এটিএম মেশিন লাগিয়ে রাখত। এটার নাম হলো স্কিমার মেশিন। এই মেশিনটা মানুষের কার্ডের সকল ডেটা কপি করে রাখত। তারা এই ডেটা ব্যবহার করে পরবর্তীতে এটিএম থেকে টাকা তুলে নিত। এরপর দেখা যায় জেস নিকিদের আড্ডায় চলে গেছে, যেখানে তারা চুরি করার পর সকল জিনিসপত্র রেখে দিত। তাদের এই টিমে টোটাল 30 জন লোক আছে। এদের মধ্যে যদি কাউকে পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তারা পুলিশকে ঘুষ দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। চুরির পরে যে যত টাকা ইনকাম করেছে সেগুলো ভাগাভাগি করে নিয়ে যায়। সেখানে একটা হার জেসের খুবই পছন্দ হয়। নিকি তখন বলে চুরির কোনো জিনিসপত্র তাদের কাছে রাখা যাবে না। যদি কোনো জিনিস তাদের কাছে রাখা হয় তাহলে তারা ফেঁসে যাবে। ধীরে ধীরে তারা দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করে। এর পরের সিনে দেখা যায় ফরহাদ আর জেস এক জায়গায় বসে চুরির প্ল্যান করতেছিল।
তখন ফরহাদ হার্ট অ্যাটাকের নাটক করে। এটা ছিল তাদের একটা চাল, মানুষের ধ্যান আটকানোর জন্য। ফরহাদ যখন অ্যাক্টিং করে তখন জেস চিল্লিয়ে মানুষের সাহায্য চাইতে থাকে। তখনই সবার মনোযোগ সেই দিকে চলে যায়। এই সুযোগে তাদের টিমের লোকেরা তাদের ব্যাগ, ঘড়ি, মোবাইল এগুলো চুরি করতে থাকে। তারা মোটামুটি মানুষের সাইকোলজি জানত, কিভাবে মানুষের ধ্যান অন্যদিকে করা যায় সেটা খুব ভালো করে রপ্ত করেছিল। জেস একজন বয়স্ক লোকের হাত থেকে একটা ঘড়ি চুরি করে ফরহাদের পকেটে ঢুকিয়ে দেয়। সেখানে হোস্ট বসেছিল, সে একজনের ওয়ালেট চুরি করে তার পকেটে ঢুকিয়ে নেয়। সবাই চুরি করার পর নিকি তাদেরকে জানায় গত এক সপ্তাহে যতগুলো চুরি করেছে আর সব কিছুর খরচ নিয়ে তাদের কাছে মোট $1.2 মিলিয়ন আছে। এটা শোনার পর সবাই অনেক খুশি হয়ে যায়। নিকি তাদের সবাইকে বলে তাদের সবার হিসেব সময় মতো পেয়ে যাবে। সেই রাতে তারা বেশ কিছু সময় এনজয় করে। এরপরে তারা যে যার মতো আলাদা হয়ে যায়। পরের দিন হোস্ট নিকিকে সেই $1.2 মিলিয়ন দিয়ে দেয়। এরপরে তাকে বলে সে যেন এই টাকায় জুয়া না খেলে। এরপরে নিকি আর জেস একটা ম্যাচ দেখতে যায়। আসলে তারা এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা দেখছিল। বন্ধুরা, তোমার প্রিয় টিম কোনটি, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? এখনই ঝটপট কমেন্টে লিখে যাও। আর আমার টিম হলো আর্জেন্টিনা। যাই হোক, এরপর তারা ম্যাচ দেখতে দেখতে একটা সিদ্ধান্ত নেয় যে তারা একটা খেলা খেলবে, যে সঠিক বলতে পারবে সে জিতবে। তখন নিকি একটা লোককে দেখিয়ে বলে ওই লোকটা কি ক্যাচ ধরতে পারবে? সে যদি ক্যাচ ধরতে পারে তাহলে সে হেরে যাবে, আর যদি না ধরতে পারে তাহলে সে জিতে যাবে। তো সেই লোকটা ক্যাচটা ধরতে পারেনি, এর জন্য নিকি এখানে জিতে যায়। এরপরে তারা একটা মেয়েকে নিশানা করে। এই মেয়েটি স্টেডিয়াম থেকে বাইরে বের হবে। তখন তাকে পিছন থেকে কেউ দেখবে এবং কতজনে তাকে দেখে সেটা তাদেরকে বলতে হবে। তাদের দুজনের মধ্যে কেউ যদি সঠিক উত্তর বলে দেয় বা কেউ যদি তার আশেপাশে থাকে তাহলে সে $10 জিততে পারবে। তাদেরকে কিছু সময় ধরে একজন চাইনিজ লোক নোটিস করছিল। সেই চাইনিজ লোকটার নাম হলো লি ইউয়ান। নিকি তখন রাজি হয়ে যায়। তখন নিকি বলে এই মেয়েটাকে 3 জন লোক পেছনে ফিরে দেখবে। মিস্টার লি বলে 5 জন লোক দেখবে। জেস বলে 8 জন দেখবে। তো মেয়েটা যখন স্টেডিয়াম থেকে বাইরে বের হচ্ছিল তখন দেখা যায় 7 জন লোক তাকে দেখেছে। তখন জেস জিতে যায়, কারণ সে খুব কাছাকাছি উত্তর দিয়েছিল। তারা দুজনে হেরে যাওয়ার পর তাকে $10 করে দিয়ে দেয়। এরপর তারা দুজনে খেলার ব্যাপারে $1000 করে বেট ধরে। জেস বলে সে খেলার ব্যাপারে কিছুই জানে না, তাই সে আর এখানে বেট ধরবে না। নিকি বলে একটু পরে এই ম্যাচে প্ল্যানটি হবে, কিন্তু লিও বলে প্ল্যানটি হবে না। তখন দেখা যায় এই ম্যাচে লিও হেরে যায়। এরপরে $1000 তাকে দিয়ে দেয়। এরপর তারা $5000 একটা বেট ধরে। নিকি বেশ কিছু সময় ধরে ভাবে সে খেলবে কি খেলবে না। এরপরে সে খেলার জন্য রাজি হয়ে যায়, কারণ সে তো অলরেডি $1000 জিতে নিয়েছে। মানুষের লোভ মানুষকে বরবাদ করে দেয়। এরপর সেই লোকটা বলে প্লেয়ার বল ধরে দৌড়াবে কিন্তু বলটা ছুঁড়ে মারবে না। আর সেটাই হয়, প্লেয়ার বল ধরে দৌড়ায় কিন্তু ছুঁড়ে মারে না। এরপরে নিকি $5000 হেরে যায়। এরপর নিকি সেখান থেকে উঠে যাচ্ছিল। তখন লোকটি বলে সহজ একটা গেম খেলবে, প্লেয়ার বলটা গোলে ছুঁড়ে মারবে, যদি গোল হয় তাহলে নিকি জিতে যাবে। কিন্তু দেখা যায় এবারও নিকি জিততে পারে না, আর $10,000 হেরে যায়। নিকিকে যতই হারা হয় ততই সে রেগে যায়। এবার সে $50,000 বিট ধরে। সে বলে প্লেয়ার বল ধরে দৌড়াবে না কিন্তু কিক মারবে। দেখা যায় সে এবারও হেরে যায়। প্লেয়ারটা বল ধরে দৌড়ায় কিন্তু কিক মারে না। জেস তাকে বোঝায় যে জুয়া আর খেলো না, এখান থেকে পালিয়ে যাও। কিন্তু নিকি তার কোনো কথাই শোনে না। সে রেগে $1,00,000 বেট ধরে। আর নিকি বলে প্লেয়ারটা ক্যাচ ধরবে না, ক্যাচ ছেড়ে দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সে হেরে যায়। সে যত হারে ততই রেগে যায়। ধীরে ধীরে সে বেট বাড়াতেই থাকে। সে যে টাকাগুলো দিয়ে বাজি ধরেছিল সেগুলো তার একার টাকা না, টিমের সবার। সে যদি এরকমেরভাবে সব টাকা হেরে যায় তাহলে তার টিমকে কিভাবে টাকা দেবে? এই কারণে জেস তাকে বোঝানোর অনেক চেষ্টা করে আর এখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু সে জেসের কোনো কথাই শোনে না। সে তারা কন্ট্রোল করতে না পেরে আবারও বেট ধরতে শুরু করে। এরপর সে $1 মিলিয়ন বিট করে। যার তাসের নম্বর যত বেশি হবে সেই এই বেটে জিতে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সে হেরে যায়। তার তাসের নম্বর কম আসে। নিকি এবার কি করবে কিছুই বুঝতে পারে না। তার কাছে যত টাকা ছিল সব হেরে যায়। এরপর সে আবারও রেগে যায়, আরও $2 মিলিয়ন বিট ধরে। শর্ত হচ্ছে মাঠে যত প্লেয়ার আছে তাদের মধ্যে একজনের জার্সি নম্বর লিও মনে রাখবে। এরপর সেই নম্বরটা নিকি নিজে বলে দেবে। খেলাটা আরও মজাদার করার জন্য বলে নিকি নিজে এই নম্বরটা বলবে না, নম্বরটা বলবে জেস। লিও এটা শুনে ভাবে সে খুব সহজেই এটা জিততে পারবে। তো দূরবীন দিয়ে মাঠের মধ্যে থাকা একজন প্লেয়ারকে চুজ করে
আর নিকি জেসকে বলে তার মনের মধ্যে যেই নম্বরটা আসবে সে যেন সেই নম্বরটাই তাকে বলে দেয়। বন্ধুরা, এতটুকু পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। এরপরে জেস বলে সেটা পারবে না, তার ভয় লাগছে। নিকি তাকে শান্ত করে আর বলে তার মন যেটা বলবে সে যেন সেই নম্বরটাই বলে। এরপরে জেস মাঠের মধ্যে থাকা একজন প্লেয়ারকে চুজ করে। এরপর সে 55 নম্বরটা বলে। সে যখন এই নম্বরটা বলে তখন লিও বলে সে ঠিকই বলেছে, তারা এই বেটটা জিতে গেছে। তারা দুজনে $4 মিলিয়ন জিতে নেয়। নিকি যত টাকা হেরেছিল তার থেকে 3 গুণ টাকা বেশি জিতে যায়। এরপরে তারা ব্যাগ ভর্তি টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এই লোকটা হলো একজন বিজনেসম্যান। তার সামনে যদি কেউ এরকমের আজব খেলা খেলে তাহলে সেও এরকমের লাখ লাখ ডলারের বেট ধরে। আর নিকি মূলত এইখানে এসেছিল তাকে লুট করার জন্যই। ওই যে তার বন্ধু বলেছিল না, টাকা নিয়ে যেন জুয়া না খেলে, আসলে তাদের টিমের সবাই মিলে এই প্ল্যানটা দাঁড়িয়েছিল। কিন্তু জেস এই ব্যাপারে কিছুই জানত না। তার রিয়াকশন সেখানে যা ছিল সবকিছুই ছিল অরিজিনাল। সে যখন জানতে পারে যে এটা তাদের প্ল্যান ছিল তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়। সে নিকিকে জিজ্ঞাসা করে সে যদি সব টাকা হেরে যেত তাহলে কি হতো। নিকি বলে সে ততক্ষণ পর্যন্ত বিট করত যতক্ষণ পর্যন্ত না সে জেতে। এরপর তারা দুজনে আলাদা হয়ে যায়। জেস এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। জেস ভেবেছিল তারা দুজনে দুজনকে ভালোবেসেছে এবং একসাথে জীবন কাটাবে। সে এটা আশা করেনি যে তারা এরকমের ভাবে আলাদা হয়ে যাবে। নিকিও তাকে ভালোবাসে কিন্তু নিরাপত্তার জন্য আলাদা হয়ে গেছে। তারা যদি একত্রে থাকে তো ধরা পড়ে যেতে পারে। এরপরে 3টি বছর কেটে যায়। দেখা যায় একজন রেসার কার কাছে আসে। এই রেসারের নাম হলো গরিবা। সে একজন রেসার চ্যাম্পিয়ন। তার কাছে এমন একটা ডিভাইস আছে যেটা গাড়ির পারফরমেন্স বাড়িয়ে দেয়। খুব সহজেই অন্য গাড়িগুলোকে বিট করে এগিয়ে যেতে পারে আর সে খুব সহজেই রেসটা জিততে পারে। গরিবা নিকিকে বলে সে যেন তার অপোনেন্ট ম্যাককে এমন একটা ডিভাইস বানিয়ে দেয় যেটা প্রথমে অনেক স্পিড করবে কিন্তু পরে সেটা স্লো হয়ে যাবে। আর এটা বানানো হয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। গরিবা চায় সে যেন এই রেসটা জিতে যায় আর তার যে অপোনেন্ট আছে সে যেন হেরে যায়। এই কাজটা করার জন্য নিকিকে সে $1 মিলিয়ন দিতে চায়। এজন্য সে নিকিকে বেছে নিয়েছে। পিছনে যে বয়স্ক লোকটা ছিল সে নিকিকে পছন্দ করত না, সবসময় তাকে ফলো করত। তখন তারা একটা প্ল্যান বানায়। কালকে রাত্রে পার্টিতে গরিবা নিকিকে অপমান করবে, এমনটি ধাক্কাধাক্কিও হবে যাতে বুঝতে পারে গরিবা নিকির দুশ্মন। আর এভাবেই ম্যাক আর নিকি বন্ধু হতে পারে। তারা তাদের প্ল্যান মতো কাজ চালিয়ে যায়। পার্টিতে নিকি বলতে থাকে গরিবা একজন চোর, মূলত এসব কাজ করছিল ম্যাকের নজরে আসার জন্য। তো সে যখন গরিবাকে মারতে যাচ্ছিল তখন সেখানে জেসকে দেখতে পায়, যে এখন গরিবার গার্লফ্রেন্ড। এটা দেখার পর সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে আর সত্যি সত্যি গরিবাকে মারতে থাকে। কিন্তু তাদের যে প্ল্যান ছিল সেটা সাকসেসফুল হয়। সে ম্যাকের নজরে আসে আর ম্যাক তাকে পার্টনার বানিয়ে নেয়। নিকি ম্যাককে বলে সে তার গাড়ির জন্য এমন একটা ডিভাইস বানিয়ে দেবে যেটা গাড়ির পারফরমেন্স অনেক বাড়িয়ে দেবে। তার বদলে সে $3 মিলিয়ন নিবে। ম্যাক রাজি হয়ে যায়। একদিন নিকি জেসকে দেখা করার জন্য ডাকে। সে জেসকে বলে এখনও সে তাকে ভালোবাসে আর আবারও আগের মতো হতে চায়। জেস বলে আগে যা হয়েছে সবকিছু ভুলে যাও, আমি আগের থেকে এখন অনেক ভালো আছি। সে গরিবাকে ছাড়তে পারবে না। নিকি তখন ফরহাদের সাহায্য নেয় জেসকে তার জীবনে আনার জন্য। ফরহাদ তাকে একটা হার দেয়, যেই হারটা সে অনেক আগেই পছন্দ করেছিল। সে বলে নিকি তোমাকে অনেক ভালোবাসে। তারা যখন আলাদা হয়ে গিয়েছিল তখন নিকি 2 বছর পর্যন্ত কিছুই করেনি। সে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। জেস এটা শোনার পর সিদ্ধান্ত নেয় সে আবারও নিকির জীবনে ফিরে আসবে। এরপরে তারা দুজনে লুকিয়ে লুকিয়ে আবারও দেখাশোনা করতে শুরু করে আর এভাবেই ভালোবাসা চালিয়ে যেতে থাকে। তারা দুজনে সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে পালিয়ে যাবে। নিকি তখন বলে তার একটা কাজ আছে, কাজটা শেষ করার পরেই তারা পালিয়ে যাবে। এরপরে নিকি একটা ডিভাইস বানিয়ে ম্যাককে দেয়, যেটা ম্যাকের খুবই পছন্দ হয়। তার গাড়ির পারফরমেন্স অনেকটাই বাড়িয়ে দেয়। এতে ম্যাক খুশি হয়ে তাকে $3 মিলিয়ন দিয়ে দেয়। সেটা প্রতিটা খেলোয়াড়কে $3 মিলিয়ন কাছে বিক্রি করে দেয়। সে টোটাল $27 মিলিয়ন ইনকাম করেছে। এরপর সে হার জেস পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তাদেরকে গরিবা ধরে নেয়। নিকি যেই ডিভাইসটা সবার কাছে বিক্রি করে দিয়েছিল আসলে এটা গরিবার ছিল। নিকি গরিবার কম্পিউটার হ্যাক করে ডিভাইসের প্রোগ্রাম ফাইলটি নিয়ে নিয়েছে আর সেটাই সবার কাছে বিক্রি করে দিয়েছে। গরিবা তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে কম্পিউটার হ্যাক করল। তার কম্পিউটার প্রতি 5 মিনিট পর পর অটোমেটিক পাসওয়ার্ড পরিবর্তন হয়। তার কম্পিউটার হ্যাক করা এতটাও সহজ নয়। নিকি তখন বলে হ্যাঁ, তোমার কম্পিউটার হ্যাক করা এতটা সহজ নয়। আর সে জেসকে যে উপহারটা দিয়েছিল সেটার ভেতরে একটা চিপ বসিয়ে দিয়েছিল। নিকি এটা করেছিল এই জন্য যে ওই হারটা যেন তার রুমে নিয়ে যায়। ঠিক সেটাই হয়। জেস এই হারের চিপের জন্য নিকির সব তথ্য পেয়ে যেত। সে কি টাইপ করে, কি পাসওয়ার্ড, এমনকি কম্পিউটারের ভাইব্রেশনও শুনতে পেত।
আর এটার সাহায্যে সকল ডাটা চুরি করে নিয়েছিল। তখন এটা শোনার পর সেই বয়স্ক লোকটা তাকে গুলি করে দেয়। এটা দেখে গরিবা ভয় পেয়ে যায়। সে বলে, তুমি এটা করেছো, তুমি সামলাও। এরপর সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই লোকটা হলো নিকির বাবা। সে তাকে বাঁচানোর জন্যই তাকে গুলি করেছিল। আসলে সে তাকে মারেনি। গরিবা হলো একজন রেস চ্যাম্পিয়ন। তার কাছে অনেক টাকা আছে। নিকি যেই কাজটা করেছে তার জন্য তাকে আজীবনের জন্য জেলে ঢুকতে হতে পারে, আর না হলে তার পেছনে লোক লাগিয়ে মেরেও ফেলতে পারে। তাই সে নিজেই নিজের ছেলেকে গুলি করে আর নিজেই ট্রিটমেন্ট করে ঠিক করে ফেলে। আর এখানেই কাহিনীটা শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে আমাদের দি অস্তিত্ব এক্সপ্লেইনড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন।